সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধরা। আজ আমরা কথা বলবো ডেডলাইন 30 জুন এই শিরোনামে, এবং এই লাইনটি বলা মাত্রই নিঃসন্দেহে আপনারাও বুঝতে পারছেন যে নির্বাচন নিয়ে যে নানান ধরনের কথা হচ্ছে, ডিসেম্বর নাকি জুন, কিন্তু 30 জুনের পরে যাবে না, এখন পর্যন্ত আমরা এই তথ্য জানি। সেই জায়গায় আসলে কি হতে যাচ্ছে সেই সার্বিক আলোচনাটাই আজকে আমরা করব। আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে আলোচনার পুরোটা সময় জুড়ে, আর যাদেরকে পেয়েছি শুরুতেই আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু এবং রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আমাদের এই আয়োজন আপনারা ফেসবুকে যুক্ত হয়ে দেখে নিতে পারবেন। facebook.com/channel9bd.tv-তে দেখতে পাবেন, ইউটিউবেও youtube.com/channel9bd-তে। আমি মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, এবং আপনি যমুনার বৈঠকের পরে সংবাদ সম্মেলন, সেখান থেকে যে কয়টা কথা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হলেই বা সমস্যা কি, এর ব্যাখ্যা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাইবেন। আবার যদি সেটা জুনে হয় তাহলেই বা সমস্যা কোথায়, মানে দুই দিকেই জানতে চেয়েছেন যে বিএনপি সেই ব্যাখ্যা দিবে কি না। বিএনপি বিভিন্ন সময় একটি ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে, নানান ইকুয়েশন মিলাবার চেষ্টা করেছে, এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ঈদ, বর্ষা চলে আসবে, নানান কিছু। কিন্তু ডিসেম্বরে হলে কি অসুবিধা সেটা আমরা অতটা স্পষ্টভাবে পাইনি। কিন্তু আপনি যেটা খুব জোর দিয়ে বলেছেন যে সমঝোতা ভিত্তিক একটা সমাধান, কি করে সেই সমাধান আসবে? কালকে প্রথমে তো আপনাকে ধন্যবাদ, আমাদের ভিপিনুর চারিদিকে কিশোর ভিপিনুর এবং দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা। আমরা আসলে দাবি জানাবো না, আমরা বলেছি, কালকে তুলেছি যে ডিসেম্বর হলে আপনার কি সমস্যা। আর বিএনপির কাছে জানতে চাই যে যদি এটা জুন পর্যন্ত যায় তাহলে কি সুবিধা, মানে একজনের কাছে সমস্যা জানতে চাই, আর একজনের কাছ থেকে সুবিধা জানতে চাই। মানে সরকারের কাছে জানতে চাই যে জুন পর্যন্ত করলে আপনাদের কি কি সুবিধা হয়, আর বিএনপির কাছে জানতে চাই ডিসেম্বর ক্রস করলে বা ডিসেম্বরের ভিতরে না হলে অসুবিধাটা কোথায়, না অনেকটা এরকম আর কি কোশ্চেনটা। তো ডিসেম্বর পর্যন্ত তো আসলে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই ডিসেম্বর পর্যন্ত হতে। সরকারকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনার ডিসেম্বরে ইলেকশন দিতে অসুবিধা কোথায়, সেটা কালকে একটা জবাব পেয়েছি আমরা। মানে আমি পার্সোনালি, যেহেতু আমাদের একটা টিম ছিল, আমাদের পরে ভিপির টিমরাও গিয়েছিল পরে, তো সেখানে উনি যেটা বলেছেন যে উনি মনে করছেন যে ইলেকশনের, উনি যে আশাটা করেছিলেন যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, মানে ইলেকশনটা উনি করতে পারবেন, সেই মানে বিশ্বাসটা, আশ্বস্ততাটা উনি এখনও নিশ্চিত হতে পারছেন না। এবং একটা কথা, যত আলোচনা হয়েছে উনি অনেক খোলামেলা কথা বলেছেন কালকে। খোলামেলা আলোচনায় যেটা বুঝতে পারলাম যে ওনার মধ্যে একটা মানে কনফিডেন্স ডেভেলপ না করা পর্যন্ত, কমফোর্টেবল একটা কনফিডেন্স না আসা পর্যন্ত উনি ইলেকশনের ডেডলাইন দিতে চান না। তো সেটা কি, সেটা হচ্ছে যে কিছুটা আলোচনা এটা মনে হলো ওনার কথা থেকে, আক্ষেপ থেকে বা ওনার হতাশা থেকে, যে প্রশাসন, পুলিশ অ্যাজ ওয়েল এজ ডিফেন্স থেকে, যেখানে উনি অনেক জায়গায় উনি মনে করছেন যে ওনার নিয়ন্ত্রণটা, ওনার কর্তৃত্বটা সেভাবে এখনও প্রতিষ্ঠিত হয় নাই। তো এই কারণে উনি ডিসেম্বরের কমিটমেন্টটা নিতে চাচ্ছেন না। তবে মনে হয়েছে যদি এই কমিটমেন্ট ফুলফিল হয় তাহলে হয়তো উনি ডিসেম্বরের মধ্যে দিয়েও দিতে পারেন। এখন আমরা কিন্তু পরের আলোচনাটাও করেছি যে আচ্ছা আপনি যে বলছেন জুন, তাহলে জুনে কীভাবে সম্ভব। তাহলে আমরা ওখানে মাস ধরে ধরে আলোচনা করলাম যে ফেব্রুয়ারি 5-এর পরে গেলেই রমজান পড়ে যাচ্ছে আমরা, তাহলে 5-এর মধ্যে একটা স্লট আছে, আর ফেব্রুয়ারি রমজান শেষ হলে তখন চলে আছে মার্চে একটা স্লট আছে, মানে রোজার ঈদ এবং কোরবান ঈদের মাঝখানে, বা সেখানে কিছু পরীক্ষা টরীক্ষার ব্যাপার আছে, যাই হোক, তাও এটা একটা কিছুটা। কিন্তু এর পরে গেলে এটা তখন আনসার্টিনিটি হচ্ছে, গরম, বর্ষা, এই সমস্ত বিষয়গুলো আছে। এবং আমরা একটু ফান করে আমাদের ওখানে ছিল আপনার এই গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ছিল। জোনায়েদ সাকি বলেছিল যে স্যার আমরা এত এখানে আমরা ছাড়া, আমরা দুজন ছাড়া তো এখানে বেশিরভাগ বৃদ্ধ মানুষ, এনার সবাই কিন্তু ইলেকশন করবে, তা আপনি কি এই গরমের মধ্যে, বর্ষার মধ্যে আমাদেরকে, ওনারা তো মাথা ঘুরাই পড়ে যাবে ওনারা কেউ কেউ যদি ইলেকশন ক্যাম্পেইনে যায়। তো উনি কিন্তু হাসলেন, বুঝলাম যে উনি এটাতে কনভিন্স। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো একটা হাইপোথেটিক্যাল ব্যাপার যে উনি কখন কনফিডেন্স পাবেন, উনি যখন কমফোর্টেবল মনে করবেন। দেখেন, আমরা যে কথাটা নিয়ে এই বিতর্কগুলো হচ্ছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে এখনও ওইভাবে সেটেল হয় নাই। দেখেন, যেখানেই গণ্ডগোল হচ্ছে আমরা কিন্তু সেখানে কোনো ভালো ভূমিকা পাচ্ছি না। যেমন যমুনায় যখন ঘেরাও হয়,
পুলিশ দেখা যাচ্ছে লোকদেরকে আটকে রাখতে পারে না। জি, এই জায়গাটা একটু বিস্তারিত শুনতে চাই। আপনি বলছেন যখন কনফিডেন্স পাবেন, তাহলে কনফিডেন্স আসলে কখন পাবেন? কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সম্ভব হবে এতটুকু সময়ের মধ্যে তাড়াতাড়ি ভালো করা। কিন্তু আমি নুরুল হক নূর, আপনার কাছে একটু আসতে চাই, আরেকটি ব্যাপার তো উঠেই আছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর কথা বলা হচ্ছে, তারা তো 5 আগস্টের পরে সেইভাবে নেই। তাহলে তাদেরকে সহায়তার জন্য মাঠে রয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী যদি দ্রুত ব্যারাকে ফিরতে চায়, আবার এদিকে নির্বাচন না হওয়া পর্যন্ত ব্যারাকে ফেরাটাও তো একদম সাধারণ মানুষও সেটা ভাবতেই পারছেন না, কল্পনায় আনতে পারছেন না। তাহলে কনফিডেন্স আসলে কি করে মিলবে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। সেনাবাহিনীর কাজ তো আসলে মাঠে আইন শৃঙ্খলা রক্ষা করা না এবং মাঠে ময়দানে থাকাও না। সেনাবাহিনীর কাজের কিছু এরিয়া আছে, জুরিসডিকশন আছে। তারপরেও বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিক সংকটগুলোতে, সেটা যদি আমরা দেখি ৭৫ সালের বিশেষ করে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে, সে সময় যে টালমাটাল পরিস্থিতি যে তৈরি হয়েছিল, সে সময় শেষ পর্যন্ত সিপাহী জনতার বিপ্লবে জিয়াউর রহমানের উত্থানের বা সামনে আসার মধ্য দিয়েই একটা সংকট নিরসন হয়েছিল এবং জাতি একটা নতুন দিকে দাবিত হচ্ছিল। বাংলাদেশের একটা গতিপথ ঠিক হয়েছে। ওই সময় যদি এই জিয়াউর রহমান সামনে না আসতো এবং সিপাহী জনতার এই বিপ্লব না হতো, তাহলে বাংলাদেশের একটা অনিশ্চিত গন্তব্য ছিল। ঠিক একইভাবে আপনি যদি 90-এর দশকে দেখেন যে এরশাদের সামরিক শাসনের পরেও শেষ পর্যন্ত কিন্তু যখন জনগণ রাজপথে নেমে এসেছে, জেনারেল নুরুদ্দিন সাহেব কিন্তু জনগণের পক্ষে প্রো পিপল স্ট্যান্ড নিয়েছেন। এই 24-এর গণ অভ্যুত্থানেও প্রকৃত অর্থে আমাদের সেনাবাহিনী কিন্তু অভ্যন্তরীণভাবে 3 তারিখ থেকেই কিন্তু তারা এই জনগণের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল বা এইদিকে একটা সমর্থন থেকে এটা উপলব্ধি করে কিন্তু সরকারের সাথে বিতর্কতভাবে তাকে সরে যাওয়ার জন্য, পদত্যাগ করার জন্য একটা আলাপ আলোচনা আমি যতদূর বুঝতে পেরেছি চলছে। এবং এই 5ই আগস্টের পরে, এই অভ্যুত্থানের পরে কিন্তু এই সরকারকে বা এই পরিস্থিতিতে বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের গণ অভ্যুত্থানের পরবর্তীতে নানান ধরনের অস্থিরতা, নানান ধরনের বেনিফিশিয়ারি গোষ্ঠী তৈরি হয়, সংঘাত সহিংসতা তৈরি হয়। সেই তুলনায় সেনাবাহিনীর ঐকান্তিক প্রচেষ্টা এবং ওনাদের বলা চলে সরকারের সাথে একটা সহযোগিতামূলক মনোভাবের কারণে কিন্তু পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু দুঃখজনক যে আমাদের এই বিপ্লবের আমরা যাদেরকে ছাত্রনেতা হিসেবে চিনি, তারাও অনেকে সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। আমাদের কিছু বুদ্ধিজীবী যাদেরকে আমরা মনে করি যে যারা গণতন্ত্রের সংগ্রামে বা আমাদের সাথে থেকে এই বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন, তারাও বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন, যার ফলে এই সামরিক বাহিনী এটা তো একটা ফোর্স, তার একটা নেচার আছে এবং এই ফোর্সকে আন্ডার এস্টিমেট করা বা এই ফোর্সকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে এইভাবে আসলে কোনো রাজনৈতিক সরকারও করে না, যেটা এই সরকার আমলে হচ্ছে। যার ফলে সেনাবাহিনীর মধ্যে কিন্তু এখন কিছু অফিসার বা নিচের লেভেলে এটি নিয়ে একটা প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু তো সেই কারণে আমরা যতদূর জানি যে সেনাপ্রধান বারবার এটা প্রধান উপদেষ্টা এবং সরকারের দায়িত্বশীলদের বলেছেন যে এই বিষয়গুলো নিরসন হওয়া দরকার এবং তারা তো আলটিমেটলি সেনাবাহিনী তো রাষ্ট্রের বা সরকারের একটা পার্ট। সুতরাং তাদের সাথে সরকারের সাথে তারা ভালোভাবে কাজ করতে পারে এবং সেনাবাহিনীকে যেন এইভাবে কাঠগড়ায় দাঁড় না করে জনগণের একটা বিপরীতমুখী চিত্র, একটা নেগেটিভ বার্তা না দেয়, এই বিষয়টি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে কিন্তু বারবার মেসেজ দেওয়া হচ্ছে। তো এখন সেনাবাহিনীর পক্ষ থেকে যেই বিষয়টি আলোচনা হচ্ছে যে সেনাপ্রধান অফিসারদের আমরা একটা সম্মেলনে সম্ভবত তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করেছেন। তিনি কিন্তু বলেন নাই জোর দিয়ে যে নির্বাচন দিতে হবে, আমরা যতদূর জানতে পেরেছি। তো এটি কিন্তু সেনাপ্রধানের বক্তব্য না, এটা বাংলাদেশের এই মুহূর্তে এবং বাংলাদেশের গত কয়েক দশক ধরে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে একটি স্ট্যান্ড বলা হয়েছে প্রধান উপদেষ্টাকে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এবং বিএনপির যারা মিত্র, বিএনপি তাদের সাথেও আলাপ আলোচনা করে অনেকগুলো সংকট চিহ্নিত করে বলেছে যে ডিসেম্বরের পরে যদি নির্বাচন হয় তাহলে দেশে এই ধরনের সংকটগুলো তৈরি হতে পারে। যার কারণে সেই মিত্ররাও কিন্তু অনেকে ডিসেম্বরের নির্বাচন, এমনকি জামাতও দেখেন কিন্তু ডিসেম্বর থেকে একটু ফেব্রুয়ারিতে গেছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। আমরাও আমাদের জায়গা থেকে বলেছি ডিসেম্বরের মধ্যে হলে ভালো, আরও 2-1 মাস প্লাস মাইনাস হলে সেটা আমাদের আপত্তি নেই। তাহলে সেনাবাহিনী, মেজর পলিটিক্যাল পার্টিগুলো সবার স্ট্যান্ড কিন্তু আর্লি ইলেকশন। আর্লি ইলেকশন কেন? কারণ হচ্ছে আপনি দেখেন এখন কিন্তু বিটিএমই, বিকেএমই, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলো বলছে যে তারা পথে বসে যাচ্ছে, মিল ফ্যাক্টরি চালাতে পারছে না। তাই সেখানে অস্থিরতা, গ্যাস বিদ্যুতের সাপ্লাই নেই ঠিকঠাক মতো, অনেকের প্রোডাকশন হচ্ছে না। এই গতকালকে সম্ভবত বিটিএমির, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল সাহেব তিনি পরিষ্কারভাবে বলছেন যে 50% ফ্যাক্টরিদের পরে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে।
তারপরে আমরা দু একটি ভালো কাজ আবার দেখি, এই সরকার এসে ধরেন প্রশাসনকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। ঈদের সময় বিশেষ করে দ্রব্যমূল্যর দাম কমেছিল, মানুষের যাত্রাটা নির্বিঘ্ন করেছে, কিন্তু বৃহত্তর দিক থেকে রাষ্ট্রের মধ্যে নানান ধরনের আপনার বিশৃঙ্খলা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার যে পায়তারা বিভিন্ন গোষ্ঠীর দেশের বাইরের, এইটা এই ধরনের সরকারের চেক দেওয়ার ক্ষমতা থাকে না। তারপরে আপনার বিনিয়োগ সম্মেলন একটা হয়েছে, আপনার বিনিয়োগের দিন আবার চীন আর বাংলাদেশের যৌথ বিনিয়োগ সম্মেলন হবে, কিন্তু কোনো রাষ্ট্র কোনো প্রতিষ্ঠান উইদাউট এ স্টেবল গভর্নমেন্ট, এবং এই যে পলিটিক্যাল গভর্নমেন্ট তো স্টেবল হবে না, বিনিয়োগ করবে না। কিন্তু তো আপনি টেলিভিশন চালাবেন, আপনার বিজ্ঞাপন, আপনার কর্মীর বেতন কোনোই কিন্তু ঠিকঠাকভাবে হবে না পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া। প্রফেসর ইউনূসের যে পাণ্ডিত্য, তার যে জ্ঞান, তার যে মর্যাদা, সেটি নিয়ে আমরা গর্বিত। তার মতো ব্যক্তিকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, এটা সেই জায়গায় নির্বাচন মানে অনেকগুলো দলই চাচ্ছে, এবং আপনি বললেন যে আর্লি চাচ্ছে, এবং বড় বড় দলগুলো সেই আলাপটি তুললেন, মানে জুন না, সেটা ডিসেম্বর না হলেও জানুয়ারি বা ফেব্রুয়ারির কথাও আপনি বললেন। একটু যে শেষ করি, যেটা বলছি যে এই ইউনূস সাহেবের যে পাণ্ডিত্য, জ্ঞান, মর্যাদা, এটি নিয়ে বাংলাদেশের কেউ কিন্তু ছোট করা, কটাক্ষ করা, কেউ কিন্তু বিন্দুমাত্র এটা নিয়ে আপনার প্রশ্ন তুলবে না। কিন্তু সত্যিকার অর্থে শুরুর দিকে যদি সরকার সব কিছু প্রাতিষ্ঠানিকভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারতো, একটা কন্ট্রোল নিয়ে আসতে পারতো, তাহলে হয়তো আজকে যে ধরনের অভ্যন্তরীণ এবং আরও যে আনুষঙ্গিক চ্যালেঞ্জ সরকার ফেস করতেছে, বা গতকালকে মঞ্জু ভাই যেটা বলছিলেন ঠিক, আমরাও প্রধান উপদেষ্টার বা সেখানে কথায় বুঝতে পেরেছি যে তিনি একটু বিশেষ করে অসন্তুষ্ট এই কারণে যে তার সব কিছুর উপরে তিনি সরকার হিসেবে যে নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা দরকার সেটা তারা পারছেন না। তো এর মধ্যে দিয়ে এটা পরিষ্কার হচ্ছে যে আপনি 9 মাসে পারেন নাই, আর যদি আপনি 9 দুগুণে 18 মাসও দেওয়া হয় আপনি পারবেন না। শুরুর দিকে একটা প্রতিষ্ঠানে যদি আপনি একটা চেইন অফ কমান্ড, শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে পারবেন না। সেই জায়গা থেকে আমরা বলছি, যেটা মঞ্জু ভাই যেটা বলেছে যে ডিসেম্বরে হইলেই সমস্যা কি, আবার আরও 6 মাস জুনে গেলেই অসুবিধা কি। তো আমরা এটা বলবো যে আলাপ আলোচনার মধ্যে দিয়েই একটা দিন তারিখ ঠিক করতে হবে, যেটা গতকালকে আমরা বলেছি। 9 মাসে না আসলে 18 মাসেও আসবে না। আপনার বক্তব্য থেকে মোটামুটিভাবে এতটুকু স্পষ্ট। নিঃসন্দেহে আপনাকে আবারও শুনবো, আমি একটু শুনে নিতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে, এবং আপনি এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, আমি সাথে একটু এই জায়গাটা শুনতে চাই, রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাতে দূরত্ব তৈরি না হয়, এই যে শিরোনাম হলো গণমাধ্যমে, সেই চেষ্টাটা তো সবারই আছে, সব পক্ষেরই রয়েছে, তাহলে দূরত্বটা তৈরি হলো কেন? দেখেন, আজকে কিন্তু সেনা সদর দপ্তর থেকে একটা বিবৃতি দেখেছি আমরা, যেখানে ওনারা বলেছেন কোনো দূরত্ব নাই, কিন্তু আমরা কিন্তু বলছি দূরত্ব আছে, মানে আমরা দেখছি দূরত্বটা। কেন দূরত্বটা আছে, কালকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেও আমার কাছে মনে হয়েছে দূরত্ব আছে আমাদের। আমি বারবার যেটাতে সবসময় বলি যে আপনারা যখন সেটে এসে কথা বলেন তখন খুব ভালো ভালো কথা বলি আমরা যখন আনুষ্ঠানিক বৈঠক করি, আমি কিন্তু এই আনুষ্ঠানিক বৈঠকের বিপক্ষে। আমরা গেলাম, ক্যামেরা বসে থাকলো, আমরা সুন্দর সুন্দর, কালকে সব শেষের সব কথা কি, শেষ কথা কি, সবাই বলছে যে স্যার আপনাকে থাকতে হবে, আপনাকে সমাধান করতে হবে, আপনাকে থাকতে হবে। তাহলে দেখেন, যিনি পারছেন না, যিনি বলছেন আমি পারছি না, যে নুরুল হক নুরু বললো যে উনি 9 মাসে পারেন না, 18 মাসে পারবেন না, উনি তো বলছেন আমি পারছি না, সুতরাং আমাকে বিদায় দেন। ঠিক আছে, আপনারা যাই পারবেন তাকে বসান। কথাগুলো কিন্তু একদম খোলামেলা কথা। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে যদি আপনি বঙ্গোপসাগরে ছেড়ে দিয়ে বলেন 7 রান, আমি বললাম আমি পারছি না, আপনারা বললেন পারতে হবে। ঠিক আছে, এই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে যে সমস্যাগুলো আসছে, এই যে বলছে ইলেকট্রিসিটি, গ্যাসের প্রবলেম, আমাদের অর্থনীতি, এই সংকটটা তো ছিল। আমাদের দেশে তো ব্যাংক বলে অস্তিত্বহীন হয়ে গেছে, অর্থনীতির অবস্থা, রিজার্ভ সব তো আমরা সব জানি না যে তা তো না, সব কিছু তো একটা মানে অসীম অন্ধকারের মধ্যে ডুবেছিল সব কিছু। পুলিশ বলতে কিছু ছিল না কয়েকদিন, ঠিক না? তো এগুলো আমি আর বারবার বলতে চাই না, কারণ এগুলো আমরা প্রচুর আলোচনা করেছি। কথা হচ্ছে যে প্রফেসর ইউনূস উনি নিজেকে নিজে বলছেন যে আমি শাসক শ্রেণীর মানুষ না, রাষ্ট্রশাসন আমার কাজ না। ওনাকে আমরা রাষ্ট্রশাসনের কাজটা দিলাম, কেন দিলাম? এটাকে আমরা ভুল করেছি? আমাদের কাছে আসলে আর কোনো অপশন নাই। আমরা আরেকটা লোক যে আমাদের কাছে গ্রহণযোগ্য, ধরেন আমি হাইপোথেটিক্যালি বললাম, প্রফেসর ইউনূস সেদিন যদি সত্যি সত্যি পদত্যাগ করতেন, বা উনি এখনও পদত্যাগের মোডে আছেন, কিন্তু যদি উনি ব্যাক করেন, তাহলে আমরা ঠিক করতে পারবো কিনা, আমরা রাজনৈতিক দলগুলো এখন সবাই মিলে ঠিক করতে পারবো কিনা যে আমাদের মধ্যে অমুক করবেন। দেখেন, এই যে আপনি বলছেন আমাদের ঐক্যের প্রতীক কিন্তু সেনাবাহিনী, হ্যাঁ, এবং আপনি দেখেছেন যখন বিপর্যয় হয়েছে সেনা প্রধান ডাক দিয়েছে, সকল রাজনৈতিক দলরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে।
আমরা দুজন জেলখানায় ছিলাম মনে হয়, এই জন্য আমরা বাদ গিয়েছি, নাহলে হয়তো আমরাও সেখানে থাকতাম। তো কথা হচ্ছে যে এরপরে কি হলো, এখন তো আবার আপনি সেনাবাহিনীর প্রধানের ডাকে সবাই যেতে পারলেন, এখন সেনা প্রধানের কথাকে কেন আপনি গ্রহণ করতে পারছেন না, বা ওনাকে কেন বলছে কেউ কেউ, বা আমরা অনেকে বলছে যে উনি রাজনৈতিক বিষয়ে কেন কথা বলছে। আচ্ছা দেখেন, এগুলোর ব্যাপারেও কথা বলতে অনেকে অনেক ভয় পায়, অনেক হিসাব করে বলে। এখন আমরা যে খোলামেলা বলি, আমাদের জন্য একটা ঝামেলা, বলতে ওনারা যেখানে সেখানে যা যা আসে মুখ দিয়ে বলে। এখন আসেন, কেন সেনা প্রধানের বিষয়টা সেন্সিটিভ? এই জন্য সেন্সিটিভ যেহেতু উনি আওয়ামী লীগের সময়ে সেনাবাহিনী প্রধান ছিলেন, ওনার আমলে অনেকগুলো ঘটনার ঘটেছে। তো এই প্রসঙ্গগুলো তো এসে যায়, এগুলো তো আপনি ওভারলুক করতে পারবেন না। আপনি যখন এখন এখানে কিছু একটা কথা বলবেন, তখন আপনাকে তো আপনার অতীতের প্রসঙ্গ নিয়ে মানুষ প্রশ্ন করবে। আপনি যখন রাষ্ট্র বিষয়ক কথা বলবেন, আমরা যদি প্রফেসর ইউনূসের সমালোচনা করতে পারি, কালকে তো প্রফেসর ইউনূসকে আমি ধন্যবাদ দিই যে কালকে ওনাকে আমরা যথেষ্ট সমালোচনা করেছি মুখের উপরে, উনি কষ্টও পেয়েছেন, কিন্তু কিছু করার নাই। আমরা বলেছি ছাত্রদের, যেমন আমরা বলেছি যে আপনি কি নিজেকে নিরপেক্ষ মনে করেন? আমাদের মধ্যে একজনে বলেছে যে আপনি তো ছাত্রদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এনসিপির মতো একটা দলকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন অনেক বেশি, অন্য দলকে কম দিচ্ছেন। তো এটা কি প্রফেসর ইউনূসের সামনে মুখের উপর বলেছি না যে আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে? আমাদের কমরেড সাইফুল হক বলেছেন এই কথাটা। এইভাবে আমরা পার্সোনালি অনেকগুলো কথা ওনাকে বলেছি, যে আপনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করেন রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন জন্য, আপনি করেন নাই। আপনি ছাত্রদের ঐক্য রক্ষা করার চেষ্টা করার কথা ছিল, সেটাও করেন নাই। আজকে যে ছাত্ররা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছে, প্রাইভেট ইউনিভার্সিটি, আপনার পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা, জেএনজি, স্কুল, কলেজ, সবাই মিলে তো এই আন্দোলনটা সফল করেছে। কিন্তু প্রফেসর ইউনূস এটা করেন না যে সবাইকে উনি একটা ঐক্যের মধ্যে রাখবেন, বরং ওনার উপদেষ্টারা কেউ কেউ বিভেদ তৈরি করেছে। যেমন অনেক কিছু করেন নেই, সেই আলাপগুলোও রয়েছে, আপনারা গণমাধ্যমে বলেছেন, তার ব্যাখ্যাও হয়তো আরো দেওয়ার দরকার আছে। অনেক কিছু করেছেন, সেটা আমরা বলছি না, সেটা অবশ্যই ফিরে এসে শুনবো। জি, আবার সেনাবাহিনীর ব্যাপারে যেগুলো বলেছেন, আজকে সেনা সদর থেকে যে ব্রিফ করা হয়েছে সেই আলোচনাও শুনবো। সেনানিবাস বা সেনা সদর ঘেরাওয়ের কথাও আমরা বিভিন্ন সময় শুনেছি, সেটাও আসলে কতটা যৌক্তিক একটি আলাপ ছিল বা সেই সিদ্ধান্ত ছিল বা এরকম ঘোষণা ছিল, সেগুলোও শুনবো। নিঃসন্দেহে ফিরে আসবো বিরতি শেষে। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা, আমরা শীঘ্রই ফিরবো, সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আমরা আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি ডেডলাইন 30 জুন, অর্থাৎ নির্বাচন নিয়ে যে আলাপটি রয়েছে সেই জায়গায় আমরাও আমাদের আলোচনাটা বেগবান করছি। আমি এই পর্যায়ে নুরুল হক নূর আপনার কাছে আসতে চাই। সংস্কারের যে ব্যাপারটা, এখানেও একটি কথা রয়েছে যে সংস্কার আসলে করতে তিনি যেভাবে চাচ্ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছি, প্রধান উপদেষ্টা, তিনি আসলে পরে অনেক কিছু প্রেশার ফিল করছেন। আমরা কি সংস্কার অনেক বেশি ফেলে নিলাম বা যেটা ছড়িয়ে নিলাম, এভাবে অনেকে বলছেন, সেই জায়গাটা কি সমস্যা তৈরি হলো? না, এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে সংস্কারে আলাপ হচ্ছে, এগুলো অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে 1/11-এর সময় আপনার মনে আছে 2007 সালের 1/11-এর সময় এই রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এবং একটা গণতান্ত্রিক সংস্কার সহ পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, এমনকি আপনার মাজহার হোসেন মামলার রেফারেন্স ধরে আদালতকে মানে হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন করা, সে সময় যদি হয়েছে। সো অনেক কাজ এই এখন যে আলাপ হচ্ছে এর গ্রাউন্ড কিন্তু 1/11-এর সময় অনেকখানি করা আছে সত্যিকার অর্থে। পুলিশ সংস্কার কমিশন, ইউএনডিপির সহায়তায় ফুল রিপোর্ট করা আছে। তারপরে আবার এই যে এখনকার এই সংস্কার, বিএনপি সহ আমরা প্রায় এই 42টা দল এই 2022 সাল থেকে যারা যুগপৎ আন্দোলন করেছিলাম, এখানে বিএনপি না শুধু, হয়তো প্রচারটা করছে বিএনপি 31 দফার, কিন্তু এখানে এই 31টা দফার দলের সাথে আলাপ আলোচনা করে কিন্তু একটা 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতে একটা কর্মসূচিও দেওয়া হয়েছে। সুতরাং সংস্কারের অনেক আলাপ আছে। এখন যেইটা হচ্ছে অপ্রয়োজনীয় আলাপ বা যেটা আমরা যেটা বলি যে কাজ মানে হচ্ছে কাজের চেয়ে আসলে আলোচনা বেশি, এই সংস্কারটা আপনি করবেন, এই সংস্কারের জন্য এই কাগজ কলম নিয়ে বারবার এত মিডিয়া টিডিয়া নিয়ে বসার দরকার হয় না। প্রাথমিকভাবে আলাপ আলোচনা হয়ে গেছে, সব দল তার লিখিত প্রস্তাবনা দিয়েছে, তারপরে মিটিং হয়েছে। সব দল তো কখনোই একমত হবে না, কিছু বিষয়ে দ্বিমত থাকবে, যেগুলো প্রয়োজনীয়
বা আমরা মনে করি যে মেজর খুব দরকার, সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করেন। সেইটা না করে এই আলোচনা খালি কালক্ষেপণ হচ্ছে। 9 মাস ধরে এই সংস্কার কমিশন একটা কমিশনের কাজ বাস্তবায়ন করতে পারলো না, তো আর কবে করবে? 9 মাসে যদি তারা না আপনি বলছেন এটা প্রেসার হয়নি তেমন সেই অর্থে, এগুলো আমি মনে করি সময় পাস করা অপ্রয়োজনীয় আলোচনা। বারবার এগুলো তো মেয়ে ছেলে বিয়ে দিচ্ছে না যে আপনার বারবার দেন দরবার করে জিনিসপত্র কি দিবে, টেলিভিশন, যৌতুক টৌতুক, এত আলোচনা দরকার হয় না। যেভাবে তারা করতেছে স্টেক হোল্ডারদের মতামত নেওয়া, সেটা তো কয়েক দফা নিয়েছে, এখন বাস্তবায়নে গেলে হয়। এখন আমরা যেটা বলছি, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বিজ্ঞাপনের আগে যেটা বলছেন যে সেনা সদর ঘেরাওয়েরও আপনার মতো আপনার অতি উৎসাহী কর্মকাণ্ড কিছু আমাদের দেশের বাইরের এই 2-3 জন ইউটিউবার, এটা ঠিক যে তারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। কিন্তু এই বিপ্লবের পরে এখন তো সবাই বিপ্লবের অংশীদার, মঞ্জু ভাই, আমি, বিএনপি, জামাত, আমরা সবাই গণঅভ্যুত্থানের অংশীদার না, ছাত্ররা। এখন সবাই যার যার ধান্দা আছে, ধরুন রাজনৈতিক ধান্দা, সাংগঠনিক ধান্দা, কি মঞ্জু ভাই দল গুছাবে, মঞ্জু ভাই প্রার্থী ঠিক করবে, আমি আমার দল গুছাচ্ছি, প্রার্থীদের পরিচিত করতেছি, গণসংযোগ করতেছি। মানে সহজ ভাষায় বললাম যে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কাজে ব্যস্ত আছে। এই ইউটিউবাররা এখন আছে অমুকের বিরুদ্ধে একটা ভিডিও বানাইয়া তার কাছে পাঠানো যে আপনার বিরুদ্ধে এই সমস্ত এভিডেন্স, আপনি পদত্যাগ করবেন, নাহলে আমাদের 2-4 কোটি টাকা দেন। এই সমস্ত কর্মকাণ্ড করে শেষ পর্যন্ত উস্কানি দিতে দিতে এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে, আপনি দেখেছেন আসিফ নজরুলকে নিয়ে বলা হচ্ছে, তারপরে আরও বিভিন্ন উপদেষ্টাকে যে এইটা ওইটা করা হচ্ছে, মানে চরিত্র হনন। তারপরে ফারুকি ভাই, হ্যাঁ ফারুকি ভাই খারাপ হলে তারে নিয়োগের না দেওয়ার জন্য আন্দোলন করা যায়, দাবি দেওয়া জানানো যায়, কিন্তু চরিত্র হনন বিভিন্ন ধরনের এগুলো কিছু ইউটিউবাররা করছে। তো এগুলো আমাদের এই ঐক্য বিনষ্ট হচ্ছে এবং মানুষ এটা বিভ্রান্ত হচ্ছে। সেনা সদর ঘেরাও করার মতো কত রাহাম্মক হইলে দেশের বাইরে থেকে সেনা সদর ঘেরাও করার হুমকি দেয়, বাইতুল মোকরাম থেকে নামাজ পড়ে আপনি যাবেন। এখন দুঃখজনক হচ্ছে এদের এত ফ্যান ফলোয়ার, এদের বিরুদ্ধে কেউ এই কথাগুলো বলছে না। এমনকি উপদেষ্টাদেরকেও চাপ দিচ্ছে যে আপনারা আমাদের একজন লোককে উপদেষ্টা পরিষদে নেবেন, না হলে আপনাদের বিরুদ্ধে আমরা ভিডিও বানাবো। তো এইভাবে যদি ইউটিউবারদের আপনার চাপে উপদেষ্টারা থাকে, পুলিশের আইজিপি থাকে, কিংবা প্রশাসনের কর্মকর্তারা থাকে যে না অমুক একটা ভিডিও বানাইলে তো আমার চাকরি চলে যাবে। সেখানেই আমি প্রশ্নটা রাখতে চাই, যদি ইউটিউবাররাই উপদেষ্টাদেরকে বিতর্কিত করে, আপনারাও তো চেয়েছেন, একদম আপনাদের পক্ষ থেকেও তো বলা হয়েছে বিতর্কিত উপদেষ্টাদের আসলে তাহলে সেই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়াই উচিত, এরকমটা ভাবা উচিত না। বিতর্কিত ধরেন ঢালাও ভাব বললে তো না। যেমন আমরা 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি, গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছি। কেন বলেছি? যেটা মঞ্জু ভাই বলেছেন, সাইফুল একবার রেফারেন্স দিয়ে, ধরেন এই আন্দোলন জামাত, শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার ইউনিয়ন, বিভিন্ন ছাত্র সংগঠন মিলে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে রাজনৈতিক প্ল্যাটফর্ম না, সবার প্ল্যাটফর্ম। তো সব সংগঠন যার যার সংগঠনে ফিরে গেছে। এখন কিছু ছাত্র প্ল্যাটফর্মকে ধরে এটা রাজনৈতিক দল করেছে, করতে পারে, তাদের অধিকার আছে। আবার তারা এই আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে উপদেষ্টা পরিষদে গেছেন 3 জন, একজন পদত্যাগ করে দল গঠন করেছেন। নৈতিকভাবেই কিন্তু একজনের পদত্যাগের পাশাপাশি আরো 2 জনেরও পদত্যাগ করা দরকার ছিল। তারা যতই মৌখিকভাবে বলুক যে আমরা তারা সরকারে নাই, তো জানে যে তারা একই জায়গার মানে হচ্ছে সবাই সংগঠক বা একই জায়গার লোক। এই পর্যায়ে আমি আপনাকে 30 সেকেন্ড শুনবো। 30 সেকেন্ড একটা প্রশ্ন করতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি নাহিদ ইসলামকে ডেকে বলেও থাকেন যে তিনি পদত্যাগ করতে চান, সেটা আসলে বাইরে বলা, কারণ আমরা কিন্তু তার কাছ থেকেই জেনেছিলাম, ভেতরে কি আলাপ হয়েছে সেটা আমরা জানতে পাইনি। এই বিষয়টাকে কিভাবে দেখেন? একটা ধসার সৃষ্টি করে দেয়। আসলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন কিনা আমরা গতকালকে মিটিংও আমরা এটা বুঝতে পারিনি। হয়তো তিনি একটু অস্বস্তিতে পড়েছেন, এটা আমরা বুঝি, কিন্তু এইটাকে আসলে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষের জনসমর্থন আদায় একটা বিভ্রান্তি কিনা। কারণ ইউনূস স্যারের প্রতি তো মানুষের একটা মোহ আছে, সমর্থন আছে। কারণ আমরা একদিকে এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে আন্দোলন করছি, বিএনপি আরও একজন উপদেষ্টা, 3 জন উপদেষ্টার পদত্যাগ করার কথা বলেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে হিজবুত তাহরীরের পৃষ্ঠপোষকতার অভিযোগে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তো এই রকমের আন্দোলনগুলোর ফলে এখন এই এনসিপি যেটা বলে যে এই আন্দোলনকে নেতৃবৃন্দ যেটা দল গঠন করেছে কয়েকজনে, তারা একটা চাপে পড়েছে। তো এখন ওইটাকে আড়াল করার জন্য প্রধান উপদেষ্টার দিকে নিয়ে এসেছেন ইস্যুগুলো আমরা জানি না, যে যাতে আমরা ছাত্রদের নিয়েও কথা না বলি, এনসিপিকে নিয়েও কথা না বলি, সরকারের বিরুদ্ধেও কোনো বিষয় নিয়ে চাপ তৈরি না করি। আপনার কাছে আমি আবার আসবো, আমি একটু শুনে নিতেই চাই মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে, এবং যেই জায়গাটায় শুনতে চাই সেটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম তখন, যে সেনা সদর থেকে যে ব্রিফটা করা হয়েছে আজকে, এবং সেই ব্রিফিংয়ে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, এটাও মানুষের মধ্যে নানানভাবে ভাবাচ্ছে, যে স্পষ্ট করেছে সীমান্ত ইস্যু, মানবিক করিডোরের যে বিষয়টা রয়েছে
রয়েছে, সার্বভৌমত্ব, যেটা একটা বড় শব্দ আসলে, এসব বিষয়ে সেনা সদর একেবারেই আপোষহীন থাকবে, এই কথাগুলো আসলে হঠাৎ করে সামনে আসলো কেন? মব ভায়োলেন্সের কথাটাও বলা হয়েছে। না, এই বিষয়গুলো তো এই যে বলা হচ্ছে না, মানে এই কনফিউশনগুলো আছে কেমন। যেমন আমরা তো বললাম যে প্রধান উপদেষ্টার কথাতে আমরা স্পষ্ট পেলাম যে উনি ওনার নিয়ন্ত্রণ বা উনি সহযোগিতা পাচ্ছেন না, উনি তো বিভিন্ন কথা বলেছেন, এখতিয়ার বহির্ভূত কিছু শব্দ কিন্তু উনি ওখানে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এটা সমাধান কি? সমাধানটা হচ্ছে যে আপনার এখতিয়ার বা আপনার কর্তৃত্বটা কিভাবে ফিরে আসবে। যে কথাগুলো নূর বললেন যে দেখেন, আমরা যখন একসাথে সবাই মিলে আন্দোলন করেছি তখন সবাই সবার বন্ধু ছিলাম। এখন একে অপরের ত্রুটি বিচ্যুতি আমরা খুঁজে খুঁজে বের করছি। আচ্ছা, একটা যদি গণতান্ত্রিক জায়গা থেকে দেখেন, দায়িত্বশীলতা থেকে দেখেন, তাহলে আমার ত্রুটি বিচ্যুতি আমার বন্ধু বলতে পারবে না? নূরের সাথে আমি একসাথে জেলে ছিলাম, একসাথে আন্দোলন করেছি বলে আমি একটা ভুল করলে নূর বলতে পারবে না? তাহলে ইউটিউবাররা কি আমাদের ভুল ধরতে পারবে না? আমাদের ত্রুটি বিচ্যুতি থাকলে ধরাতে পারবে না? হ্যাঁ, যদি সে মিথ্যা প্রচারণা করে, উস্কানি দেয়, সেটাকে আমাকে ফেস করতে হবে। সেজন্য এগুলোকে আমি রিজন হিসাবে, এগুলোকে আমি থ্রেট হিসাবে নিতে চাই না, এগুলোকে আমরা ফেস করব। ঘটনা হচ্ছে যে কথা হচ্ছে এই কথা দিয়ে চলবে কেন? একজন ইউটিউবারের ধমকে একজন মানে উপদেষ্টা বা এখানে একটা আন্দোলনের সূচনা হবে কেন, যদি সেটা যৌক্তিক না হয়, সেটা যদি অযৌক্তিক হয়। দেখেন, সেনা সদর ঘেরাও কর্মসূচি আমি আগে কখনো শুনি নাই, এই প্রথম শুনলাম। শোনার পরে যখন আমরা খোঁজখবর নিলাম তখন দেখলাম যে কিছু সেনাবাহিনী থেকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে নানা রিজনে, তারা এই কাজটা করেছে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে লোক পাঠিয়ে তাদের সাথে ডায়লগ করা হয়েছে এবং তাদের সাথে বসে একটা সমাধানের জায়গায় গিয়েছে। এখন সেনা প্রধান বা সেনাবাহিনী যে জিনিসটা সলভ করতে পারলো, কিন্তু সেই সলভটা আমাদের সিভিল বা আমাদের পলিটিক্যাল জায়গাটা করতে পারলো না। যেমন কি পারলো না? যেমন ধরেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, সেটা যমুনা পর্যন্ত আসতে হলো। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, ইউজিসি চেয়ারম্যান, ওনারা এটা সলভ করতে পারলেন না। যমুনা ঘেরাও করার পরে এখন যখন আপনি যমুনা ঘেরাও করে দাবি আদায় করবেন, তখন পরবর্তী সব দাবিরই একটা যৌক্তিকতা দাঁড়ায়। আপনি যদি আমাকে দাবি আদায় করেন, আরেকজনটা না করেন, তখন আপনার কাছে কিন্তু নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। ফলে এই যে ডক্টর ইউনূস কালকে যেটা বললেন যে আমি তো পারছি না, আমি তো এই ঝামেলাগুলো, আসলে উনি পারবেন কীভাবে? উনি তো পলিটিক্যাল লোক না। দেখেন, আমি যেটা বলি, ওনাকে কালকে বলেছি যে আপনি তো আমাদেরকে গুরুত্ব দেন না। আমি আজকে প্রকাশ্য সমালোচনা করেছি যে প্রফেসর ইউনূসের কাছে রাজনৈতিক লোকদের গুরুত্ব কম। আপনি দেখেন, যদি ধরেন কোনো একটা বিদেশি সংস্থার 10 জন গবেষক আসে ওনার সাথে দেখা করতে, উনি ওদের সাথে 2 ঘন্টা সময় দেবেন। কোনো আর্টিস্ট গ্রুপ যদি আসে ওনার সাথে আলোচনা করার জন্য, মানবাধিকার কর্মীরা আসে, দেখবেন ওনাদের কাছে ওনার গুরুত্ব আছে। বিদেশি সাংবাদিক আসলে উনি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু উনি হয়তো দেশের একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা আপনি কথা বলতে চাচ্ছেন, ওনাকে 2 দিনেও আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। কেন? এটা ওনার নেচার, উনি এটার উৎসাহী না। উনি রাজনৈতিক লোকদের ব্যাপারে ওনার উৎসাহটা কম। তো আমি তো আবারও বলি যে ভাই, আপনি 2টা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কেন? 3টা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কেন? আপনি পুরো উপদেষ্টা পরিষদের পদত্যাগ চাচ্ছেন না কেন? আপনি সেই জায়গায় একেবারে নতুন করে সেটা গতকালকে ওনাকে আমি বলেছি, গতকালকে সমালোচনার মধ্যে ওনাকে আমরা বলেছি যে আপনি পদত্যাগ করলে আপনার পুরো উপদেষ্টা পরিষদ পদত্যাগ করতে আমাদের কোনো আপত্তি নাই। যদি আমরা একটা বেটার সলিউশন থাকতো তাহলে আমি বলতাম যে আপনারা যান। আমাদের কাছে বেটার সলিউশন নাই। এখন আমরা বিপদে পড়েছি বলে আপনার কাছে আমরা দুর্ভাগ্যবশত হোক বা যেভাবে হোক আপনাকে বিচারক মেনেছি বলে, আপনাকে অভিভাবক মেনেছি বলে, বাবা মেনেছি বলে আপনি তো আবার এটাকে মিসহ্যান্ডলিং করতে পারেন না। আবার আমাদের পক্ষ থেকে যে যাকে আপনি মেনেছেন তার উপর তো চাপ প্রয়োগ করে তাকে তো অযথা যিনি যেটা পারবেন না সেটার উপর তো তাকে প্রেশার করতে পারি না। আমি বারবার বলছি আমাদের পজিশনটা হচ্ছে এই 2 জায়গায় একটা বিবেচনা বোধ দেওয়ার। পুনর্গঠন যদি হয় উপদেষ্টা পরিষদ, সেক্ষেত্রেও আবার নতুন কোনো ঝামেলা তৈরি হবে কিনা, কারণ নতুন করে দায়িত্ব নেয়া, আমি সেটাও নিঃসন্দেহে আপনাদেরকে শুনবো বিরতি শেষ করে এসে। দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধরা, খুব শীঘ্রই ফিরছি, সাথে থাকবেন।
আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ কথা হচ্ছে ডেডলাইন 30 জুন এই শিরোনামে। আমি ফিরছি নুরুল হক নূর আপনার কাছে, এবং সেই জায়গায় সেনা সদর থেকে যে ব্রিফিংটা করা হয়েছে আমি শুনেছি মুজিবুর রহমান মঞ্জুকে, আপনাকেও একটু শুনতে চাই। আমি আরও দুইটা বিষয় এখানে একটু উল্লেখ করতেই চাই। পুশিনের ব্যাপারেও বলেছে যে এটা বিজিবি দেখছে, কিন্তু প্রয়োজন হলে একদম সেনাবাহিনী সেটা দেখবে। KNF এর 30,000 পোশাক, এই যে এইটা নতুন করে মানুষকে ভাবাচ্ছে, কারণ নির্বাচিত সরকার নেই, নির্বাচন কবে হবে, তার সাথে এই নানান বিষয়গুলো মানুষকে আসলেই ভাবাচ্ছে। আমি টকশোতে কম আসি এই কারণে অনেক কথা এখানে বলা দরকার, যে কথা মানুষ আবার পছন্দ করবে না, কারণ আমাদের কাছ থেকে রাজনীতিবিদদের কাছে সব পপুলিস্ট কথা বা জনমত যেই দিকে ভুল থাকুক রং থাকুক ওই দিকের কথা, কিন্তু সত্যিকার বিশ্লেষণ তো শুনতে চায় না। শুনেন, এখন আপনি যেমন ওই KNF এর কথা বলছেন, আপনি গতকালকে যদি পরশুদিনের যদি আরো নিউজ দেখেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা যে বিজেপির নেতা, উনি পরিষ্কারভাবে বলছেন যে বাংলাদেশের দুইটা চিকেন নেক আছে, চিটাং এবং লালমনিরহাট, রংপুর অঞ্চল, প্রয়োজনে দুই অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে। তো এখন ভারত 140-45 কোটি মানুষের একটা দেশ, তার যে সামরিক শক্তি আনুষঙ্গিক, বাংলাদেশের কিন্তু সেই তুলনায় সামরিক শক্তি এরকম কিছু নাই। তাহলে ভারতের সাথে এইখান থেকে আমরা যুদ্ধ করবো, ওই ইউটিউবাররা উৎসাহ দিলেও পাগল ছাড়া তো সুস্থ মানুষ ওই পাল্লায় পড়বে না, ওটা তো উৎসাহ দিবে না। তো এখন ভারতের সাথে আমাদের সম্পর্ক, বিশেষ করে এটা ঠিক যে গত ফ্যাসিবাদকে ভারত পৃষ্ঠপোষকতা করার কারণেই এখানকার মানুষের মধ্যে প্রচণ্ড রকমের ঘৃণা আছে ভারতের প্রতি, যার ফলে এই সরকারের সাথে একটা বৈরিতে আছে। কিন্তু রাজনৈতিক দল কিংবা সংগঠন যেভাবে ভারতের সাথে সম্পর্ক দেখবে, সরকারকে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা করতে হবে। এখন এই KNF সহ পার্বত্য চট্টগ্রামে যে সশস্ত্র গোষ্ঠীগুলো, অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, এগুলোকে কিন্তু ভারত একেবারে মুক্তিযুদ্ধের পর থেকেই পৃষ্ঠপোষকতা করে আসছে, কারণ বাংলাদেশকে নিয়ে খেলার জন্য, ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য। আপনার সাথে যখন দেন দরবারে ঘাটতি হবে এদেরকে উস্কানি দিয়ে দেবে। ঠিক এখন যেহেতু এই সরকারের সাথে তাদের বনিবনা হচ্ছে না, ওইখানে কিন্তু অস্থিতিশীল করার যথেষ্ট চান্স কিন্তু আছে। সেই ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতিতে পুলিশ দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন, বিজেপি দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন যদি সামরিক বাহিনী মুভ না করে, এটা একটা কোশ্চেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই কথাটা আমি খুব আতঙ্কিত হচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি যেভাবে আরেকটা ক্যারেক্টার পোট্রে করা হচ্ছে, যেটা হাসিনার জমানায় ছিল, যে শেখ হাসিনার বিকল্পকে, শেখ হাসিনার মতো এইভাবে এক হাতে ভারত, এক হাতে চীন, মাঝখানে আমেরিকা, ইউরোপকে ব্যালেন্স করে কে চালাইতে পারবে দেশ? শেখের বেটির বিকল্প নাই। এই কথা আওয়ামী লীগের নেতারা বলেছে, আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা বলেছে। এখন একটা নিউ ন্যারেটিভ এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখে এই পরিস্থিতি সামাল দিতে পেরেছেন, এছাড়া অন্য কেউ পারতো না, এখন চালাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি ওই পরিস্থিতি উত্তরে নির্বাচন দিয়ে দেবো। সরি, আমি বলছি এটা আমার একটু আকবারে যে আমি নিতে চাইবো। মঞ্জু ভাইকে দায়িত্ব দিলেও মঞ্জু ভাই পারবে, বিকজ রাষ্ট্র তার স্বাভাবিক গতিতে চলবে। দুনিয়াতে কোনো কিছুর বিকল্প থেমে থাকে না, যে এইটার বিকল্প ওইটা না। তো এখন যেভাবে বলা হচ্ছে ডক্টর ইউনূসের চেয়ে বেটার বিকল্প নেই, বোগাস কথা পাচ্ছি। স্যার যদি চলে যেতে চায়, আমরা চাই না তিনি চলে যাক, কিন্তু আমরা কিন্তু ওই মঞ্জু হচ্ছে কালকে কিন্তু আমরা সবাই বলেছি যে হ্যাঁ, আপনি যা পারছেন বা না পারছেন বাকিটুকু চেষ্টা করেন, আমরা সবাই সহযোগিতা করব। একটা নির্বাচন নিয়ে যেহেতু একটা দশা তৈরি হয়েছে, আল্লাহর রাস্তে একটা মাস আপনি স্পেসিফিক করেন যে জানুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারি মাসে কিংবা এপ্রিলে আমি নির্বাচনটা দেবো, কারণ 6 মাস এটা একটা অস্পষ্ট সময়। আর এর মধ্যে যে রোজা, ঈদ, কুরবানি, বর্ষা, এই কারণে আরও অনেকে সন্দেহ করছে যে তাহলে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করবে। এই কারণে আমরা মাসের কথা স্পষ্ট করার জন্য দাবি জানিয়েছি। একদম সুনির্দিষ্ট তারিখই চেয়েছেন, কিন্তু সেটা বলছি, ধরেন কেউ তারিখ চেয়েছে, কেউ দিন চেয়েছে, আমরা মাস বললেও বোঝা যায় যে এই মাস অন্তত ইলেকশন হচ্ছে। তো আমি এটা বলবো যে দয়া করে এইটা কেউ বলার চেষ্টা করবে না যে ডক্টর ইউনূসের বিকল্প নাই, তার চেয়ে ভালো কেউ চালাতে পারবে না। এতদিন ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র চালায় নাই, 53 বছর রাষ্ট্র চলছে না। আমরা কি গোল্লায় চলে গেছি, বঙ্গোপসাগরে চলে গেছি? সমস্যা ছিল, রাজনৈতিক অনেক সংকট ছিল, এগুলো মোকাবেলাও হয়েছে। সবচেয়ে বড় সংকট ছিল আপনার এই গত 16 বছর, এই 16 বছরের ফ্যাসিবাদের জমানায় ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আমরা ছাত্র যখন আমাদের হাত ভাঙছিল, পা ভাঙছিল, ডক্টর ইউনূসের একটা বিবৃতি, একটা সিম্প্যাথি আমরা দেখিনি, কিন্তু তার পাশে আমরা দাঁড়িয়েছি। যখন শেখ হাসিনা তাকে লাঞ্ছিত করছে, লিফট বন্ধ করে তাকে হয়রানি করছে, আই ওয়াজ দ্য অনলি পারসন, আমরা যারা দলের ব্যানারে প্রোগ্রাম করেছি, সেমিনার করেছি, করা হেডলাইন দিয়ে যে জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনূস, ওই কথা বলার সুযোগ নেই যে তার বিকল্প নেই। এগুলো পরে
আরেকটা আবার আমি অন্য সিমটম দেখতে পাচ্ছি, এইটুকু আমি বললাম। আমি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসি। যদিও মনে হতে পারে যে বিক্ষিপ্ত আলোচনা আমরা করছি কিনা, কিন্তু শিরোনাম যেখানে ডেডলাইন 30 জুন, এই 30 জুনের মধ্যেই তো সমস্ত বিক্ষিপ্ত ব্যাপারকে একটা গুছালো জায়গায় আসতে হবে। আপনি উপদেষ্টা পরিষদে পুনর্গঠনের কথা বলেছেন। আমি প্রশ্নটা রেখেছিলাম বিরতিতে যাবার আগে, এখন যদি আবার পুনর্গঠন হয়, নতুন কেউ দায়িত্ব নেয়, সেটাকে আরো সংকট তৈরি করবে কিনা? আচ্ছা, আমি একটু নূরের বিষয়টা একটু বলি। ডক্টর ইউনূসের চাইতে যদি আপনি আরও যোগ্য লোক খোঁজেন, বাংলাদেশ হতে 200 লোক পাবেন। নূরও একজন, সে তো বললো যে সে ক্যাপাবল যে রাষ্ট্র শাসন করার জন্য। প্রশ্ন তো সেটা না, প্রশ্ন হচ্ছে নূরের ব্যাপারে সবাই ঐক্যমত হবে কিনা। আপনি বিষয়টা খেয়াল করেন, এখানে যোগ্যতার প্রশ্ন না, এখানে হচ্ছে আমরা সবাই মিলে তাকে মানবো কিনা। কথা বোঝেন নাই? এখন ধরেন আমি তো মনে করি বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি যোগ্য, বা তারেক রহমান অনেক বেশি যোগ্য, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক যোগ্য। কিন্তু মির্জা ফখরুল আলমগীরকে আপনি গ্রহণ করবেন মানে এই যে এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে? এখানে তো যোগ্যতার প্রশ্ন পরেরটা। প্রথম প্রশ্ন হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্য কে। এই প্রশ্নেই তো আমরা ডক্টর ইউনূসকে নিয়েছি। যেটা নূর বললেন যে ডক্টর ইউনূসের আপনি অবদান নাই, উনি আমাদের এতগুলো নির্বাচন রিগিং হয়েছে, উনি কখনো আমাদের পাশে এসে দাঁড়ান নাই, তারপরও আপনি ডক্টর ইউনূসকে কেন চয়েস করলেন? ডক্টর ইউনূস এই বিতর্কের বাইরে ছিল বলেই তো আপনি একটা অবিতর্কিত লোক মনে করে ওনাকে এনে দিয়েছেন। এই আলোচনাগুলো হয় না আমাদের মধ্যে। এই যে যখন একদিকে ছুটে না সবাই একদিকে ছুটতে থাকে। এখন হঠাৎ করে এখন সবাই ছুটেছে যে ডক্টর ইউনূসের কোনো অবদান নাই। এটা আরে বাবা, অবদান নাই আলা একটা লোককে এনে বসাইছেন কেন? আপনারা ধরলেন কেন? আমরা যখন আমাদের এখন সমস্যা হয়েছে কি, আগে কথা বলতে পারতাম না সরকারের মানে রক্তচক্ষুর ভয়ে। এখন কথা বলার একটা প্রবলেম হচ্ছে, আমি কোনটা বললে আপনার পক্ষে যায়, কোনটা বললে নূরের পক্ষে যায়। এখন আমরা আমাদেরকে তো একটা কভার করে ফেলার একটা মঞ্জু, সেখানে একটা সম্পূর্ণ প্রশ্ন রাখতেই চাই। আমি এটা তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, কিন্তু এখন এনসিপি যাদের সাথে তার একটা সংশ্লিষ্টতা খোঁজা হয় প্রতি মুহূর্তে, তাহলে সেটা কি আসলে অনেক বেশি নিরপেক্ষতা? অবশ্যই এখানে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এবং এটা আমরা মানি বা না মানি, এনসিপি এই সরকারেরই ব্লেসিংস পাওয়া একটা দল। এটা আপনি মানে আমরা যারা ভিতরের মানে খোঁজ খবর রাখি, এটা 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 অস্বীকার করার উপায় নাই। এবং এটা যেহেতু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, এটাকে আপনি বিতর্ক দিয়ে শেষ করতে পারবেন না। এটাতে যেটা হবে, এনসিপি তো এমনিতেই আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন তার গ্রহণযোগ্যতা কমছে, বা মানুষের কাছে সরকারেরও গ্রহণযোগ্যতা কমতেছে। এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, একই সাথে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা কমতেছে, একই সাথে বিএনপির গ্রহণযোগ্যতা কমতেছে, একইভাবে এনসিপির গ্রহণযোগ্যতা কমতেছে। দেখেন আমাদের সবার গ্রহণযোগ্যতা কমতেছে। কেউ আমরা বলতে পারবো না যে ডক্টর ইউনূসেরটা কমতেছে, আমারটা বাড়তেছে। আমরা ভালো আছি, আমরা বড় দলও না, ক্ষমতার সাথে নাই। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা বলি, আমি শেষের দিকে চলে এসেছি। যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে এটা খেয়াল রাখতে হবে যে বিতর্ক যখন করব, কথা যখন বলবো, তখন সব দিক বিবেচনা করেই আমাদেরকে বিচারটা করতে হবে। এখন আসেন, আপনি যেটা বলেছেন যে নতুন করে পুনর্গঠন করলে বিতর্ক কমবে কিনা। দেখেন এখানে যে অবিশ্বাসটা তৈরি হয়েছে, যেমন আমি দেখি বিএনপি নেতৃবৃন্দের কাছে যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে যে ডক্টর ইউনূস লম্বা সময় ধরে থাকতে চান, বা ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চান না, বা উনি একটা এখানে দল গঠনের বা বিভিন্ন রকমের চেষ্টা করছেন। হ্যাঁ, আমি যদি ধরি বলি সেটা, তাহলে তো আপনার বলা উচিত যে ডক্টর ইউনূস আপনি ছাড়েন। আপনি তো শেষে যে বিএনপিও বলতেছে যে না আপনি থাকেন, আপনাকে থাকতে হবে। আজকে দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে ডক্টর ইউনূসের অধীনেই ডিসেম্বরের মধ্যে ওনারা নির্বাচন চান। তাহলে ডক্টর ইউনূসের পরেও তো আপনার কাছে এখন আপনি আস্থা স্থাপন করছেন। তাহলে যার উপরে আপনি আস্থা স্থাপন করছেন তার যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো নিয়ে আপনি তাকে প্রশ্নবিদ্ধ না করে তার সাথে একটা ডায়লগে বসেন। ঠিক তেমনিভাবে আমি ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি যদি বলেন অমুকের সাহায্য পাচ্ছি না, তমুকের সাহায্য পাচ্ছি না, আপনি তো একটা সমাধানে পৌঁছতে পারবেন না। আপনাকে কেন পাচ্ছেন না তার সমাধানটা নিতে হবে। আপনি নালিশ করবেন কেন? আপনি তো সরকার কি কখনো নালিশ করে বলেন? সরকারের কাছে আমরা নালিশ করব। সরকার যদি উল্টা আমাদেরকে নালিশ করে, আমাদের কি ক্ষমতা আছে বিচার করার? আমরা তো বলতে পারবো। সেই জন্য এটা একটা হযবরল পরিস্থিতি চলছে, হওয়াটা অসুবিধা না। একটা পরিস্থিতি সেই জায়গায় সবাই আসলে সমাধান খুঁজবার চেষ্টা করছে, এবং সমাধানের জন্য সেজন্য আমরা বারবার বলছি সমঝোতা সমঝোতা সমঝোতা। এটা ছাড়া আরো হয়তো অনেক আলাপ আসবে, নতুন নতুন তথ্য আসবে, আমরাও হয়তো আবার ফিরবো আমাদের আয়োজনে। আজকের মতো শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুজিবুর রহমান মঞ্জু আপনাকে, নুরুল হক নূর আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে ডেডলাইন 30 জুন, তার আগে আরও অনেক যে প্রসঙ্গগুলো আসবে বা অনেক আলাপচারিতা থাকবে রাজনীতির মাঠে, সেগুলো নিয়ে আমরা নিঃসন্দেহে ফিরব। আপনার মতের আয়োজনে দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।